দেশ সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমেই গ্রহণযোগ্য সমাধান সম্ভব। আর দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, যার উদ্যোগ নিতে হবে সরকারকেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পায়নি বিএনপি। পরবর্তীতে করণীয় ঠিক করতে দলীয় ফোরামে আলোচনা করে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে দলটির লিয়াজো কমিটি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন লিয়াজো কমিটির সদস্যরা। এর আগে বনানীর একটি হোটেলে কমিউনিস্ট পার্টি সহ বাম নেতৃবৃন্দের সঙ্গেও অনুষ্ঠিত হয় বৈঠক। কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে গণ অধিকার পরিষদের সভাপতি জানান, বিজয়ের মাসেই গণতন্ত্রের বিজয় উদযাপন করতে চায় দেশের মানুষ। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সেটা সিদ্ধান্ত নিয়ে আমরা জাতীয় সনদ সই করে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এর ডিসেম্বরের পর তো যাওয়ার প্রশ্ন আসছে না, বরং আগে করা সম্ভব। একটা সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্পষ্ট ঘোষণা থাকা রাজনীতির মাঠে একটা সন্দেহ, সংশয় বা জটিলতা তৈরি করবে। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রয়োজনে তার অসামান্য অবদানের কথা তুলে ধরেন তিনি। আলোচনায় আসে দেশের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গ। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি। সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। দেশে বিভাজন তৈরিতে একটি গোষ্ঠী এখনো সক্রিয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়ার ঘোষণা দেন। যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায়, সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকারও সমালোচনা করেন এই বিএনপি নেতা। আপনার হাসিনাকে আশ্রয় দিয়ে এসএসএফের মতো শক্তিশালী পাহারাদার দিয়ে তাকে রক্ষা করছেন। শফিকুল হক, ৭১, ঢাকা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিষয়ে একমত নয় বিএনপি। পাশাপাশি কোনো ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না সংস্কার প্রক্রিয়ায় এই প্রস্তাবের বিপক্ষেও অবস্থান বিএনপির। আর নির্বাচনের সময় রুটিন কাজ পরিচালনায় ৩ মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি। জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠক শেষে এসব কথা জানান দলটির নেতারা। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। রাষ্ট্র সংস্কারে ঐকমত্য কমিশন ১৬৬টি সংস্কার সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতনৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে। এই অবস্থায় দ্বিতীয় দফায় গেল ১৭ এপ্রিল প্রথম দিনের বৈঠক শেষে রবিবার দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে দলটির নেতারা সাংবাদিকদের জানান, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি বিধিমালা প্রণয়নে একমত নয় তারা। এনসিসি হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, সেটা একটা নতুন ধারণা নিয়ে ওনারা এসছেন, যেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উভয় কক্ষের স্পিকার এবং আরও কয়েকজন প্রধান বিচারপতি সহ আরও কয়েকজন কথা বলা আছে। আমরা একমত নই এই জন্য যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি আমি ডাকি, তাদের আর তেমন কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এখতিয়ার এত বেশি লিমিট করা হয়ে যাবে যে রাষ্ট্র পরিচালনার দায় হয়ে যাবে। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের ৫ম সংশোধনীর আগের অবস্থানে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। ৫ম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে আছে,
এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও আর্থিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা বলেছি যে এটাই গ্রহণ করা, আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্বাবস্থা বলতে যা বোঝায় সেটা। বৈঠকে নির্বাচনকালীন সময়ে রুটিন দায়িত্ব পালনে 90 দিন মেয়াদী তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব করেছে বিএনপি। স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়েও একমত হয়েছে বলে জানান দলের এই নেতা। আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে এবং কালচারে দেখা গেছে উইদাউট কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা কোনো ইলেকশনই নিউট্রালি ফ্রি ফেয়ার করতে পারি না। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা সেই কালচারে উপনীত না হতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য আমাদের কেয়ারটেকার টাইপের গভর্নমেন্টের বিধানটা রাখা উচিত। এছাড়া একই ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবার বিষয়টি রাজনৈতিক দলগুলোর উপরেই ছেড়ে দেবার পক্ষে প্রস্তাব দিয়েছে বিএনপি। পরপর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পর একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসাবে সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না। অন্যদিকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে মত দিয়েছে দলটি। আগামী 22 এপ্রিল দ্বিতীয় দফায় তৃতীয়বারের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার করেই ভোটে যেতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন আইন পরিবর্তন ও নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে দলটি। এদিকে নতুন দল নিবন্ধনে 22 জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। দল গঠনের পর প্রথমবারের মতো নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি। রবিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আসে। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের কাছে বর্তমান নির্বাচন ব্যবস্থা ও আইন পরিবর্তনে নানা সুপারিশ করে এনসিপি। এর মধ্যে মনোনয়ন জমা দিতে সশরীরে আসা, 48 ঘন্টার মধ্যে নির্বাচনের সার্টিফিকেশন দেয়া, প্রার্থীদের হলফনামা তদন্ত, সহিংসতা রোধে আচরণ ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা, খেলাপিদের নির্বাচনে অংশ নেওয়া বন্ধ করা সহ প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের সুপারিশ রয়েছে। এ সময় বিগত 3 নির্বাচনের প্রার্থী ও জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানায় এনসিপি। প্রার্থী এবং নির্বাচন কমিশনের অনেক কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল এবং তাদেরকে ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক প্রক্রিয়ার নিয়ে এসে দেশবাসীর সামনে দৃশ্যমান একটি বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে না গিয়ে বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নতুন একটি ব্যবস্থায় যাত্রা করার জন্য আর এই দুঃসাহস গত 15 বছরের মতো না দেখাতে পারে। এ সময় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত ও সরকারের ঘোষণার আগে নির্বাচন কমিশনকে রোডম্যাপ ঘোষণা না করার দাবি জানায় দলটি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে তারপরেই নির্বাচনে যাওয়ার কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক। বৈঠকে রাজনৈতিক দল নিবন্ধন আইন পরিবর্তন ও নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে দলটি। আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন এবং প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে একটি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে নির্বাচন, সেই বিষয়ে তারা কাজ শুরু করার জন্য করতে পারে, কিন্তু রোড ম্যাপ বা সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। নতুন দল নিবন্ধনে 22 জুন পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। বিকালে সংবাদ সম্মেলনে একথা জানান ইসির সিনিয়র সচিব। কমিশনের সিদ্ধান্ত মতে আমরা আগামী 22 জুন, আই রিপিট 22 জুন রোববার পর্যন্ত একই শর্তে বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য এ পর্যন্ত আবেদন করেছে 65টি দল, আর নিবন্ধনের সময় বাড়াতে আবেদন করেছে 46টি। ফারজানা আক্তার, 71, ঢাকা।
রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ, এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে আসতে দেয়া হবে না। খেলাফত মজলিসের সঙ্গে এনসিপির সংলাপ শেষে তিনি কথা বলেন। সংলাপে গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার সহ 2 দল 8 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় সংস্কার, নির্বাচন, বিচার সহ আরও বেশ কিছু বিষয়। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন মতামত দেখা গেছে গত 8 মাস ধরেই। সেই আলোচনা এখনও চলমান। রোববার রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসে 2 রাজনৈতিক দল, খেলাফতে মজলিস ও জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয় 2 দলের মধ্যে। আলোচনায় 2 দল 8 বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায়, যার মধ্যে রয়েছে 24 জুলাই অভ্যুত্থানে শহীদদের মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পরিবারকে পুনর্বাসন, গণহত্যার দায়ে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের বিচার, আলেম ওলামা সহ রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, মৌলিক সংস্কারের জন্য ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করে দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা। জুলাই গণঅভ্যুত্থানকালীন গণহত্যা, শাপলা চত্বর গণহত্যা, পিলখানায় বেরিয়ার হত্যা সহ বিগত 15 বছরে গুম, খুন, হত্যার জড়িত দ্রুত বিচার করতে হবে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার বিরোধী দলগুলোর মাঝে রাজনৈতিক দ্বিমত থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাই এক। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে প্রবেশ করতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা যৌথ বা যুগপৎ মাঠের কর্মসূচি নেওয়ার জন্য উদ্যোগ নিব। কারণ কোনোভাবেই বাংলাদেশে আমরা ফ্যাসিবাদী শক্তিকে আর প্রবেশের সুযোগ দিব না। এই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে, সবাই মত প্রকাশ করতে পারছে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা। মাইনুল মারুফ, 71, ঢাকা। স্থানীয় নির্বাচনে ব্যাপক রদবদলের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা, উপজেলা ও সিটি কর্পোরেশন নির্বাচন একদিনে করার সুপারিশ এসেছে কমিশনের প্রতিবেদনে। সেই সাথে জনগণের সরাসরি ভোটের বদলে কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের পরামর্শ দিয়েছে কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এসব তথ্য জানান কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতায় স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন এই কমিশন। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সুপারিশ করেছে কমিশন। সেই সাথে স্থানীয় পর্যায়ে শিক্ষা, চিকিৎসা ও আইনি বিষয়ে বেশ কিছু সংস্কারের সুপারিশ করা হয়েছে। কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার বা ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার এগুলোকে একসাথ করে সমস্ত রিসোর্সগুলো এক জায়গায় রেখে ইউনিয়নে একটা পূর্ণাঙ্গ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করুন। শিক্ষার সাথে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদকে নিবিড়ভাবে যুক্ত করেন, জনগণকে যুক্ত করেন। ম্যানেজিং কমিটিগুলো বিভিন্ন মাস্তান দিয়ে ম্যানেজিং কমিটি করা হচ্ছে। উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচন একদিনে করার সুপারিশও করেছে এই কমিশন। সেই সাথে জনগণের সরাসরি ভোটের পরিবর্তে কাউন্সিলরদের ভোটে চেয়ারম্যান ও মেয়র নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয়, প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না। সেইভাবে এখানে সব সময় সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে। এই নির্বাচনটা যেটা আপনি বললেন, আমরা সিঙ্গেল শিডিউলে একদিনে ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটা করতে পারবো। মেম্বার ইলেকশন হওয়ার পরে, মেম্বারদের গেজেট হওয়ার পরে, শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতি নির্বাচন করবেন। সভাধিপতি বসার পরে সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে। স্থানীয় ও সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে ঠিক করা উচিত বলে মনে করছে কমিশন। তবে এই সংস্কারগুলো না হলে নির্বাচন কোনো কাজে আসবে না বলে মনে করছেন কমিশন প্রধান। মূল সংস্কারগুলো না করে ইলেকশন করলে কোনো লাভ হবে না। লোকাল গভর্নমেন্ট ইলেকশন অনেকে চান বা বলেন, আমরাও চাই, কিন্তু ইলেকশনের প্রশ্ন আসলে আগে সংস্কার না করে কোনো ইলেকশন করলে কোনো লাভ হবে। এদিকে কমিশনের এসব প্রস্তাব আমলে নিয়ে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সংস্কার করার পরে আপনি ইলেকশন করেন। মোহন ইসলাম, 71, ঢাকা।
আরও 724টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এই বিষয়ে মন্ত্রণালয় পর্যায়ে গঠিত কমিটি। এ নিয়ে 8294টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করল এই কমিটি। সকালে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে এই সংক্রান্ত কমিটির 11তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার যে কেউ সরাসরি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর বরাবর মামলা প্রত্যাহারের দরখাস্ত করতে পারবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়। দরখাস্তের সাথে অবশ্যই সংশ্লিষ্ট মামলার এজাহার এবং প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট সময়ে দায়ের করা সকল রাজনৈতিক হয়রানিমূলক মামলা ক্রমান্বয়ে প্রত্যাহার করতে এই কমিটি গঠন করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলার তদন্ত প্রতিবেদন যে কোনো সময় দাখিল করবে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, প্রায় 200 গুমের সাথে হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পেয়েছেন তারা। তবে গণহত্যার বিচার ছাপিয়ে ট্রাইব্যুনালের এজলাসে উঠে আসে আসামিদের হাতকড়া পরানো নিয়ে বিতর্ক। নিবিড় সাহার প্রতিবেদনে বিস্তারিত। রবিবার জুলাই গণহত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক 11 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন যথারীতি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 থেকে 3 মাস সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। তারা বলছে, দেশব্যাপী হওয়া হত্যাকাণ্ডের তদন্ত শেষ করতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। আদালত 20 জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে বলে জানান চিফ প্রসিকিউটর। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। 1-2 দিনের মধ্যেই হয়তো 2-1টা মামলা সুখবর আপনারা পেতে থাকবেন যে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করার জন্য আমাদের কাছে তদন্ত রিপোর্টের চূড়ান্তটা আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। এদিন হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন বেশ কয়েকজন আসামি। পুলিশ জানায়, হাতকড়া পরানোর কারণে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এ সময় আসামিদের দায়িত্বশীল আচরণ করার কথা বলেন চিফ প্রসিকিউটর। জেল কোড অনুযায়ী আসামিকে আদালতে কিভাবে উপস্থিত করা হবে হবে না এটা জেল অথরিটি নির্ধারণ করার ক্ষমতা রাখেন। কোনো আসামি যদি আনরুলি হয় এবং তাকে কন্ট্রোল করা না যায়, তার দিক থেকে যদি সিকিউরিটি রিস্ক থাকে, তাহলে তাকে হ্যান্ডকাপ করানো অথবা হ্যান্ডকাপের চেয়েও আরও জটিল কোনো পদ্ধতি যদি দরকার হয় সেটা কিন্তু জেল অথরিটি করতে পারেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন 24 জুন দাখিলের নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই দিন আওয়ামী লীগ আমলে গুমের ঘটনায় হওয়া মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল করার নির্দেশ দেয়া হয়। নিবিড় সাহা, 71, ঢাকা। 48 ঘন্টার মধ্যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া 6 দফা দাবি মেনে না নিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সেই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। সুমন মাহমুদের প্রতিবেদন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বেসরকারি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে। জনগণের ভোগান্তি যাতে না হয় সেজন্যই এই সড়কটি বেছে নেয় তারা। সেখানে জড়ো হয়ে দাবির পক্ষে যুক্তি তুলে ধরে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেয় তারা। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন এত বৈষম্য শিকার হবো? যথেষ্ট পরিমাণ বৈষম্য শিকার হয়েছে। আমাদের 6টা দাবি আপনারা যদি দেখেন তাহলে বলতে পারবেন এই 6টা দাবির মধ্যে কোনো একটা দাবি অযৌক্তিক না। 6টা দাবি পরিপূর্ণ যৌক্তিক। আজকে 8 মাস আন্দোলন, কেন সরকার এটার দিকে ফোকাস করতেছে না? প্রত্যেকটা জেলায় একটা করে পলিটেকনিক আছে, তো স্টুডেন্ট অনেক, তো আমাদের জন্য বেসিক করার কলেজ ইউনিভার্সিটিও আর একটা কি আরো অনেকগুলো দরকার আছে।
তো ওই হিসাবে আবার আমাদের কি 4 বছরের ডিপ্লোমা দিয়ে 3 বছর করে 4 বছর আমাদের মেয়াদ বাড়াতে হবে। তারপর কি বয়স যারা বেশি, আমরা যেখানে এসএসসি বা এইচএসসি দিয়ে এখানে ভর্তি হতে চাই, এখানে আরো বয়স বেশি তারাও এসে এখানে ভর্তি হইতেছে কেন? এই আন্দোলন শুধু আমাদের শিক্ষার্থীর আন্দোলন নয়, এটা সকল শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, ইঞ্জিনিয়ার সকলের আন্দোলন। আমরা আশা রাখবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে, আমাদের দাবি না মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। দাবি আদায়ের 48 ঘন্টা সময় বেঁধে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা। 48 ঘন্টার ভিতরে আমাদের এই যৌক্তিক দাবির আমাদের ততটুকুই দিন, আমরা তো অতিরিক্ত চাইছি না। 48 ঘন্টায় আলটিমেটাম দিলাম, ইনশাআল্লাহ 48 ঘন্টার পর আমরা লং মার্চ টু ঢাকা পালন করব। এই আন্দোলনের সাথে সারা দেশের সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলো একাত্মতা প্রকাশ করেছে। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন, পারভেজের হামলা পূর্ব পরিকল্পিত না হলে তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর কর্তৃক মীমাংসিত বিষয়ে এমন ঘটনার কোনো প্রশ্নই আসে না। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। শনিবার রাতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। এই ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বিভিন্ন সংগঠন। রোববার নয়াপল্টনে নিহত পারভেজের জানাজা শেষে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। তিনি এই ঘটনার বিচার কাজ দ্রুত সম্পন্ন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত, নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পরও একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তিনি দাবি জানান, একটি গোষ্ঠী ফ্যাসিস্ট আচরণ করে দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা, সেই প্রক্রিয়া ও চরিত্রের প্রকাশ। আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা সঠিক ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই। রাজধানীর বনানীতে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জানাজা হয়েছে নিহত পারভেজের। এরপর গুলশান ও বনানী সড়কে বিক্ষোভ করেছে পারভেজের সহপাঠীরা। এ সময় তারা অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। একই দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতিবাদ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।